ট্রুথ অ্যান্ড রসমন। রসমন নিয়ে আমি একটা অডিও অনেক দিন আগেই তৈরি করেছিলাম। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা একটা কন্টেন্ট আমি তৈরি করছি, একটা বক্তব্য পেশ করছি। তো এখানে আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে বিশেষ আলোচনা করব না। আমি বেশ কিছুদিন আগে, তখনও ইস্টবেঙ্গলের টেকনিক্যালি সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তো তখন আমি বলেছিলাম একটা অডিওতে, তখনও মোটামুটি আইএসএলে 50% শেষ হয়েছে। আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গলের সুযোগ নেই, ইস্টবেঙ্গলের আগামী দিনে শুধুই সর্বনাশ হবে, এবং সেই সর্বনাশটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি একটু আলোচনা করব যে ইস্টবেঙ্গলে আগামী দিনে কিভাবে এগোনো উচিত। এবং আমি অনেকেই আমার চ্যাট ফোরামে অনেকে অনেক কথা বলছে, ইস্টবেঙ্গলের সর্বনাশ হয়েছে, ধ্বংস হয়ে গেছে, তারা মূলত ইস্টবেঙ্গলের ফ্যান, হতাশার থেকেই বলছে। তো তাদের প্রত্যেককে আমি বলেছিলাম যে এখন আমি খুব বেশি কিছু বলবো না, কিছুদিন বাদে বলবো। তো এখন আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই বছরের মতন আইএসএল অভিযান শেষ হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যথার্থ সময় একটু এ বিষয়ে আলোচনা করার। তো এখানে আমি কোনো কাউকে ধরে লটকে দেওয়ার ব্যাপার করব না, ব্যক্তি বিশেষ নিয়ে আলোচনা করব না। তো আপনারা যদি ভাবেন যে কোনো ব্যক্তি বিশেষ নিয়ে বিশেষ আলোচনা হবে, আপনারা সময়টা নষ্ট করবেন না। যারা একটু ম্যাক্রো লেভেলে ব্যাপারটা বুঝতে চান বা শুনতে চান, তারা শুনতে পারবেন, বাকিরা ড্রপ আউট করে যেতে পারেন। এখানে কোনো চাঞ্চল্যকর কিছু মন্তব্য করব না। এমন যে কোনো একটা গোপন সূত্র রয়েছে, সেই সূত্র ধরলেই আপনি সাথে সাথে একটা বিশাল বড় পরিবর্তন করে ফেলবেন, সেরকম কিছু আমি বলবো না। যেটা বলবো সেটা হচ্ছে সামগ্রিকভাবে একটা সত্য, যে সত্যটাকে বোঝা দরকার আগে আমাদের, এবং যে সত্যর আধারে আমরা যদি চলি তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আগামী দিনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবং আমি এটাও বলবো যে পড়শি ক্লাব যে সুপার জায়েন্ট রয়েছে, তারা কিন্তু তাদের আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে তারা দারুণ একটা সুখের সপ্তম সাগরে ভাসছে, আদপে ব্যাপারটা তা নয়। আমি সেটাও নিয়ে একটু বলবো, আলোচনা করবো, কেননা এইটা জানা খুব দরকার যে আমরা কেমন আছি এবং আমাদের পাশের ক্লাবটা কেমন আছে। পাশের ক্লাবটা কিন্তু আদতে খুব একটা ভালো নেই। আপনি যদিও ভাবছেন যে আপনি একদম মাটিতে লুটোপুটি খাচ্ছেন, পাশের ক্লাবটা উঠছে হাওয়াতে, ব্যাপারটা কিন্তু আদপে তা নয়। আমি সেটাও নিয়ে একটু বলবো। এবং রসমনটা কেমনও বললাম, রসমনটা নিয়ে আমি আগেও অনেকবার লেখালেখি করেছি। এটা একটা রসমন এফেক্ট বলে একটা কথা আছে, এবং কথাটা কোত্থেকে এসছে, আকিরা কুরোসাওয়ার যে জাপানিজ মুভি ডিরেক্টর, তার একটা বিখ্যাত একটা চলচ্চিত্র আছে, তার নাম হচ্ছে রসমন। এবং সেখানে সে দেখিয়েছে যে একই ঘটনা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে মানুষের কাছে বিভিন্ন সত্যের রূপ নিয়ে এগিয়ে আসে। তো আমি যখন এই যে আজকে ম্যাচের শেষে অনেকে অনেক কথা নিয়ে আলোচনা করছেন, কেউ সাউলকে গালমন্দ করছেন, জনতা দেখছি মাঠে গো ব্যাক সাউল এসব করছে, আমি মাঠে নিয়ে আমি অনেক দূরে আছি ভারত থেকে এই মুহূর্তে। তারপর দেখলাম দেবাশিস মুখার্জি যে বিখ্যাত গোলকিপার, উনি স্পট অন নিউজে খুব গালমন্দ করলেন বিষ্ণুকে, বা এর বিভিন্ন লোক বিভিন্ন আলোচনা করছে। অস্কার নিজের ভুল স্বীকার করলেন। তো আমি সেই বিষয়ে আলোচনা করব না, কেন এই বিষয় নিয়ে আমি অনেক আগেই বলে দিয়েছি। ঘটনা ঘটে যাওয়ার পর তা নিয়ে পর্যালোচনা করার, তার মধ্যে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না। যেটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পর সেটা নিয়ে আলোচনা করে কী হবে। কোনো একটা জিনিস ঘটার আগে যদি আপনি সেটা উপলব্ধি করতে পারেন, আপনার মধ্যে যদি কিঞ্চিত দূরদৃষ্টিতা থাকে, তাহলে মানুষ উপকৃত হতে পারে। তো সেই জন্য বলছি যে যারা হয়তো এখন সত্যটা দেখতে পেয়েছেন, যেটা হয়তো আমি অনেক আগে আলোচনা করেছি আমার চ্যাট ফোরামে, তাদের আমি দোষ দিচ্ছি না। ওটা অনেকটা রসমন এফেক্টের মতন, কে কখন সত্যটা দেখতে পাচ্ছে, বা একই সময় একটা লোক দুটো লোক হয়তো বিভিন্ন সত্যের রূপ দেখতে পাচ্ছে। ডিপেন্ড করছে আপনি কীভাবে ব্যাপারটা দেখছেন। আচ্ছা, প্রথমে আমরা একটু পাশের যে পড়শি ক্লাবটাকে একটু সরিয়ে দিই আলোচনা থেকে, আলোচনাটা করেই সরিয়ে দিই। আপনারা ভাবছেন যে দারুণ কিছু করছে, একজন বিশাল বড় একজন ব্যবসায়ী ক্লাবটা কিনে নিয়েছে। তো এই বিষয়ে বলি, আমি বিদেশে আসার আগে বেশ কিছুদিন আমি একটা কাজে ছিলাম, নিযুক্ত ছিলাম কলকাতাতে, যেখানে আমাকে বিভিন্ন কোম্পানিতে যেতে হতো, পূর্ব ভারতে। তো সেরকমই আগে একটা বেলেঘাটা একটা কোম্পানি ছিল ফিলিপস বলে, এখন উঠে গেছে, এখন সেখানে হাউজিং হয়ে গেছে, একখানে নাম করা কোম্পানি ছিল। তো তখন আমি যখন গিয়েছিলাম,
ওরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। তো ওরা বলছিল ওদের একটা ভেন্ডার লাগবে, তো বলছিল অমুক একটা ভেন্ডার নিয়ে আলোচনা হচ্ছিল, তো বলছে না ওদেরকে আমরা ঠিক কনসিডার করবো না। আমি কেন? বলছে না ওইটা একটা মালিকের কোম্পানি, মানে ওর বলছিল আমরা মানে এই ধরনের সাপ্লাইয়ের সঙ্গে কাজ করতে চাই না যেখানে একটাই মালিক রয়েছে, মানে মানে কি বলে ফ্যামিলি ওন বিজনেস টাইপ। কেন সেখানে কি হয়, ধরুন মালিক হঠাৎ মারা গেল, ব্যবসাটা পুরো বসে যেতে পারে, বা মালিক হুইমজিক্যাল মানে খামখেয়ালি, তো মালিক আজকে আপনার সঙ্গে ভালো রিলেশন রাখলো, কালকে বললো না আমি অন্য কিছু ভাববো, তো সেই ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। তো সেই জন্য বললো আমরা এই ধরনের কোম্পানির সাথে কাজ করি না। তো আপনারা যদি দেখেন যারা পড়শি ক্লাবটা কিনে নিয়েছে তারা কিন্তু যাই বলুক নিজেদেরকে, বেসিক্যালি তারা একটা ফ্যামিলি ওন বিজনেস, একটা বিশেষ ফ্যামিলি এবং একটা ব্যক্তির একটা কোম্পানি। তো সেই কোম্পানিতে পুরো ব্যাপারটা যেটা ঘটছে একটা ব্যক্তির ইচ্ছা অনুসারে হচ্ছে। একটা ব্যক্তির ইচ্ছা যখন তখন বদলে যেতে পারে, যে কোনো কারণে হতে পারে, প্রাকৃতিক কারণে হতে পারে, তার নিজের ব্যক্তিগত কারণে হতে পারে। তো সেখানে একটা সমস্যা হতে পারে। এবং আরও একটা কি হয়, ধরুন আপনারা বা আমি নিজেও ইস্টবেঙ্গলের লিডারশিপকে গালমন্দ করছি, ইস্টবেঙ্গলে যারা ক্লাবের লিডারশিপে আছে, যে তারা কাজ করতে পারছে না, তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারছে না, যুগের সাথে যুগোপযোগী করে তুলতে পারছে না। তারা গালমন্দ খাচ্ছে, কিন্তু তারা রয়েছে, ঠিক আছে, তারা রয়েছে, তারা ভুল করছে, বারংবার ভুল করছে, বারংবার গালমন্দ খাচ্ছে। প্রথমে খাচ্ছে আমার চ্যাট ফোরামে খাচ্ছে, কয়েক মাস বাদে আমজনতার কাছে খাচ্ছে, আমজনতার দরবারে খাচ্ছে, কিন্তু তারা গালমন্দটা খাচ্ছে। তারা চেষ্টা করছে, তাদের মেধার যথেষ্ট খামতি রয়েছে, ইন্টেলেক্টের খামতি রয়েছে, কিন্তু এটা নিয়ে পূর্বে অনেক আলোচনা করেছি। আর অপরদিকে কী করছে, যারা নিজেদের ক্লাবটা বেছে দিয়েছে, আমি শতাংশের বিচারে যাচ্ছি না, 70, 30, 80, 20 ব্যাপারেই যাচ্ছি না, তারা মূলত ক্লাবটাকে তাদের বেছে দিয়েছে এবং সেই ক্লাবটা পুরোপুরি মানে যে আর একটা ক্লাব চলছিল আইএসএলে, সেই ক্লাবটা এই পড়শি ক্লাবের যে পরিচিতিটা নিয়ে ব্যবহার করে নিজেদের চালাচ্ছে। এবং যুগের সাথে সাথে কি হয়, পাশে ক্লাবের লোকগুলো দেখবেন মানে যারা এককালে ক্লাবটা চালাতো, তারা আজকে গালমন্দ খাচ্ছে না, তারা উল্টে খিল্লি করছে, ইস্টবেঙ্গলের নিতুদের খিল্লি করছে, ম্যাচ শেষে ভিভিআইপি টিকিট নিয়ে যাচ্ছে মাঠে, ভালো মন্দ খাচ্ছে, ম্যাচ শেষে গালমন্দ করছে, খিল্লি করছে, বেসিক্যালি আপনার ইস্টবেঙ্গলকে করছে, মোহামেডানকে করছে। কিন্তু তাদের এই অভ্যাসটা চলে যাচ্ছে, একটা ক্লাব চালানোর যে একটা অভ্যাস সেটা চলে যাচ্ছে। এবং কি হয় যুগের সাথে সাথে একটা সময় ধরুন নিতুরা সময়ের সাথে সাথে সরে যাবে, হয়তো এই যারা এখন খিল্লি করছে তারাও সরে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মটা যে লিডারশিপে, ক্লাব পরবর্তী প্রজন্মটা তৈরি হবে না, পশ্চিম ক্লাবে সেটা তৈরি হবে না, সেটা কিন্তু ইস্টবেঙ্গলে তৈরি হবে। ইস্টবেঙ্গলের নিতুরা যদি নিজেরাও না বদলায়, পরবর্তী লিডারশিপ যারা আসবে তারা কিন্তু নিজেদেরকে তুলে মানে আপগ্রেড করবে, মানে যুগোপযোগী করে তুলবে এবং করতে বাধ্য। তারা গালমন্দ খাচ্ছে, পাশের ক্লাবে তারা গালমন্দটা খাচ্ছে না এবং তারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। তো আস্তে আস্তে যেটা হয় হচ্ছে যে ক্লাবে যে বেসিক যে স্ট্রাকচারটা থাকে, যে মানুষ নিয়ে তো সব কিছু, সে মানুষগুলো নষ্ট হয়ে যাবে। যে মানুষগুলো ক্লাবটাকে চালিয়েছে এত বছর ধরে, এই 3টে ক্লাবকে, সেই মানুষের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে পাশের ক্লাবে। তো হঠাৎ করে তারপর যখন ওই যে বললাম এক মালিকাধীন কোম্পানি যেটা হয়, হঠাৎ করে প্রাকৃতিক নিয়মে বা মালিকের ব্যক্তি মর্জিতে যদি কিছু পরিবর্তন ঘটে, তখন কিন্তু তারা মানে কুল কিনারা খুঁজে পাবে না, কারণ তাদের স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য বলছিলাম যে আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে পড়শি বাগান মানে সুখে সপ্তম সাগরে ভাসছে, আদপে কিন্তু তা নয়। তারা কিন্তু একটা বিশাল বিপর্যয়ের মধ্যে রয়েছে ভেতরে ভেতরে। ওপরে মানে অনেক সময় থাকে না মানুষের ভেতরে, শরীরের ভেতরটা একদম লজ্জরে হয়ে যায়, ওপরে কোকেন ঠোকেন খেয়ে, একটা মদ ফদ খেয়ে, একটা ড্রাগ ঠাগ নিয়ে মানুষ খুব হইহুল্লোড় করে, কিন্তু হঠাৎ করে আপনি জানতে পারেন তার বিশাল শরীর খারাপ, কিনা তার ভেতরটা ক্ষয়ে গেছে। তো পাশের ক্লাবে কিন্তু এই সমস্যাটা রয়েছে। এবং আপনার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যেটা দেখছেন সেটাই আসল, মানে যে সমস্যাটা দেখছেন বাইরের সমস্যাটা, সেটা ভেতরের সমস্যা, এবং বাইরের সমস্যাটা যদি মিটিয়ে যায় ভেতরের সমস্যাটা মিটিয়ে যাবে। কেননা এখানে পুরোটা ট্রান্সপারেন্ট, মানে এই যে আমরা নির্বুদ্ধিতা দেখছি, বিভিন্ন ব্যাপারে দেখছি। কেন নির্বুদ্ধিতা বলছি, বা আমি ওইভাবে নির্বুদ্ধিতা না বলে বলবো মানে বিচক্ষণতার অভাব, ইন্টেলেক্টের অভাব। কেননা তারা কিন্তু ভুলটা শুধরোচ্ছে, কিন্তু ভুলটা করার পর শুধরোচ্ছে, সেটা হলো মুশকিল। আপনি ভুলটা যদি আগে থেকে অনুধাবন করতে পারেন,
তাহলে কিন্তু আপনি মানে নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে হোক বা ক্লাবের ক্ষেত্রে, ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে যেটা ব্যাপার। তো এইটাই বলার ছিল যে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু আদপে কিন্তু হেলথটা অতটাও খারাপ নয়, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পরিবর্তন কিন্তু এখানে আসতে বাধ্য, গালমন্দ খেতে খেতে আসতে বাধ্য। পাশে ক্লাবের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা আর আসবে না, কেননা সেই সুযোগটাই নেই, তারা গালমন্দটা খাচ্ছে না, তাদের হাতে কোনো ক্ষমতাই নেই। আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের হাতে পূর্ণ ক্ষমতা আছে, তারা ক্ষমতাটা ঠিকঠাক করে প্রয়োগ করতে পারছে না, সেটা হচ্ছে অবশ্যই নিজের বিচক্ষণতার মেধার অভাবে তারা ভুল করছে, তারা গালমন্দ খাচ্ছে এবং গালমন্দ খেতে খেতে কিন্তু তারা নিজেদেরকে শুধরোতে বাধ্য। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার। তো এই গেল পাশে ক্লাবের সমস্যাটার ব্যাপার। এবার ইস্টবেঙ্গলের ব্যাপারে আসা যাক। দেখুন, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা বলবো হচ্ছে, আপনার বলতে পারেন যে পাশের ক্লাবের লোকদের এত মেধা আছে, মানে পাশের ক্লাবের ফ্র্যাঞ্চাইজি লোকদের এত মেধা আছে। আমরা পাশের ক্লাবের লেগেসি লোকদের নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এবার বলি পাশের ক্লাবে যারা এই মুহূর্তে ম্যানেজমেন্টে আছে তাদের দারুণ ইন্টেলেক্ট আছে না, তাদেরও সেরকম ইন্টেলেক্ট নেই, এটা আমি বলেছিলাম। এই ব্যাখ্যাটাও দেবো যে এই মুহূর্তে যারা পাশের ক্লাবে লিডারশিপে আছে তাদেরও ইন্টেলেক্ট নেই। তাহলে বলতে পারেন তারা কী বলছেন, তাহলে কী করে তারা বছর পর বছর আইএসএলটা জিতছে? এইটার একটা ঐতিহাসিক একটা কারণ আছে, আপনার ইতিহাসটাও জানতে হবে। যখন আইএসএল শুরু হয়েছিল তখন সমস্ত যেই ফ্র্যাঞ্চাইজি ছিল সবাই ওই পার্ট টাইম একটা সার্কাস গোছের মতন ছিল, কেউই সিরিয়াসলি অপারেট করতে না, 3 মাসের মতন চালাতো, 3-4 মাস চালাতো। তো তখন ড্রাফটিং হয়ে মানে ওর প্লেয়ার নেওয়া দেওয়া করতো এবং পাশের যে ক্লাবের যে মালিক ছিল তারা শুরুতে অনেক দোষ ত্রুটি করেছে, ভুল করেছে, অনেক আজেবাজে ভারতীয়দের এনেছে, অনেক বয়স্ক বিদেশিদের এনেছে, সবাই কম বেশি সেরকম করতো। তো একটা সময় বাকিরা তখনও মানে সার্কাস মোডে ছিল, এই পাশের ক্লাবের যে মালিক তারা হঠাৎ সিরিয়াস হয়ে যায়, মানে বাকিরা সার্কাস মোডে, হঠাৎ সিরিয়াস হয়ে যায়। সিরিয়াস হয়ে গিয়ে তখন কি করতে থাকে, যারা ভালো ভালো প্রতিষ্ঠিত ভারতীয় তাদেরকে 5 বছরের চুক্তি শুরু করে দেয় তাদের সঙ্গে, 5 বছরে। তখন কিন্তু আশপাশে সবাই সার্কাস মোডেই রয়েছে এবং বাকি ক্লাবরা বুঝতে না বুঝতে যতক্ষণে তারা অনুধাবন করেছে ততক্ষণে কিন্তু নিজের একটা স্কোয়াডকে দাঁড় করে নিয়েছে। এবং যেটা হয়, আমি একটা রোলিং কন্ট্রাক্টের কনসেপ্ট বলেছিলাম, একবার আপনি যদি ভারতীয় ফুটবলের যা পরিকাঠামো বা যে ইকোসিস্টেম সেখানে কাউকে যদি একটা 5 বছরের চুক্তিতে সই করিয়ে নেন, তারপর কিন্তু ওটা চিরকাল আপনার প্লেয়ার হয়ে গেল, যদি না আপনি নিজে থেকে তাকে সরিয়ে দেন। সে কারণটা আমি ব্যাখ্যা দিয়েছি আগের অনেক অডিওতে, সেই কারণটা বলবো না, কেন এই রোলিং কন্ট্রাক্ট কনসেপ্টটা আছে, মানে পার্মানেন্ট কন্ট্রাক্টের মতো। তো ইস্টবেঙ্গল কিন্তু সেই পরিস্থিতিতে কোনো কালেই পৌঁছাতে পারবে না। মানে ওই যে ড্রাফটিংয়ের সুযোগ শুধু নয়, মানে ড্রাফটিংটা তো শুরুতে হতো, কিন্তু এই যে ফার্স্ট মুভার মানে প্রথম মুভ করেছিল, এবং আপনি যদি ড্রাফটিং বলেন, ড্রাফটিংয়ের সুযোগ তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল যারা তখন থেকে অপারেট করছে, মানে এখন উড়িষ্যা যারা এককালে দিল্লি ছিল, গোয়া, মুম্বাই প্রত্যেকেই পেয়েছিল। হায়দ্রাবাদ, জামশেদপুর, বেঙ্গালুরু পেয়েছিল, এরা প্রত্যেকেই পেয়েছিল, নর্থ ইস্ট পেয়েছিল। তাহলে এরা প্রত্যেকেই কেন সুপার জায়েন্ট মতন নয়? তার কারণ এরা প্রত্যেকে ড্রাফটিংয়ের সুবিধা পেলেও এরা কিন্তু প্রথমে মুভটা করেনি, যে সিরিয়াসনেসটা দেখিয়েছিল সুপার জায়েন্টের মালিকরা, তারা কিন্তু এটা দেখায়নি। এবং এই একটা কারণের জন্যই এই সুপার জায়েন্ট কিন্তু বাকি সমস্ত ক্লাবের থেকে এগিয়ে, এবং অবশ্যই তারা ভালো খরচও করছে এই মুহূর্তে বছরের পর বছর। সেই খরচটা কিন্তু এই বছর ইস্টবেঙ্গলও করেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে যদি জীবনে এগোতে হয় আপনাকে কিন্তু পাশের লোকের ওই যে কেরিয়ার গ্রাফটা ফলো করলে চলবে না, কেননা তার যে প্রাসঙ্গিকতা, যে তার কেরিয়ারে আর আপনার তো এক নয়, কিন্তু আপনাকে তার থেকে এগিয়ে যেতে হবে। তো আপনার রাস্তা পাশের ছেলেটার রাস্তা এক হবে না, সে তার সময় যেসব সুবিধাগুলো পেয়েছে তার ভিত্তিতে সে এগিয়ে গেছে। আপনি পরে দৌড়টা শুরু করেছেন, ইস্টবেঙ্গল ক্লাব পরে দৌড়টা শুরু করেছে, তো আপনার দৌড়ের যে রাস্তা সেটা কিন্তু পাশের বাড়ির ছেলেটার রাস্তার সমান হবে না, আপনাকে আপনার মতন এগিয়ে যেতে হবে। এবং আপনাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আপনার কোথায় কোথায় সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আগে অনেক আলোচনা করেছি, কোথায় কোথায় সমস্যাগুলো রয়েছে, কোথায় কোথায় আপনার স্ট্রেংথ রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে, কোথায় আপনার স্ট্রেংথও রয়েছে। এবং এর ভিত্তিতে যদি ইস্টবেঙ্গল চলে, কীভাবে আমি বলেছি সিনিয়র টিম কীভাবে চালাতে হবে,
জুনিয়র ডেভেলপমেন্ট কী করে করতে হবে, জুনিয়র নিয়ে তো আমি ফার্মিং, হান্টিং, তারপর পিরামিড স্ট্রাকচার একাধিক অডিওতে বলেছি, সুতরাং এই নিয়ে আর আবার রিপিট করব না। এই অডিওটাতে আমি এই সার্বিকভাবে বলতে চাই ইস্টবেঙ্গলে কিন্তু সমস্যাটা অতটাও খারাপ নয়। আর ওই ব্যক্তিবিশেষ নিয়ে একটা কথা বলি, শেষ করব। শেষ কয়েকদিন ধরে দেখছিলাম বেশ কিছু ইউটিউবার এবং ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার ইস্টবেঙ্গল ফ্যান, যারা হয়তো অনেকেই এজেন্টের সাথে কাজকর্ম করে, দালাল গোছের, তারা সবাইকে না ভয় পাওয়াচ্ছিল, দেখো মানে অস্কার চলে যেতে পারে। তা আমি একটা কথা আবার রিপিট করব, আপনারা কাউকে তো ঠাকুর ভাববেন না বা ঈশ্বর ভাববেন না, ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে, আপনারা এককালে কোয়াদ্রাতকে ঈশ্বর ভাবতেন, যেখানে কিনা কোয়াদ্রাতে কোনো কোচই নয়, কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না। সেই অর্থে কোয়াদ্রাতের থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে অস্কার ব্রুজোর, অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। তো অবশ্যই এখন আপনাদের হঠাৎ করে মনে হচ্ছে কোয়াদ্রাত বাজে, অস্কার ভালো কোচ, আপেক্ষিক। কিন্তু আপনারা কিন্তু কোয়াদ্রাতকে একসময় ঈশ্বর বলেছিলেন, এখন আপনারাই বলছেন না কোয়াদ্রাত বাজে ছিল, অস্কার ভালো। অস্কার মানে কোয়াদ্রাতের থেকে বেটার, কিন্তু কতটা ভালো? অস্কার যখন এসেছিল আমি বলেছিলাম অস্কার মন্দের ভালো, মানে মোটামুটি ভালো অ্যাভারেজ কোচ, মাচ বেটার, মানে কোয়াদ্রাতের থেকে অনেকটা বেটার। কিন্তু এরকম কোচ ভুরি আছে বাজারে, ভুরি আছে। এখন আপনি হঠাৎ করে মনে করছেন না, মানে হঠাৎ করে যদি চলে যায় অস্কার কী হবে? থাকলেও ভালো, চলে গেলেও খারাপ নয়, ঠিক আছে? তো এইটা আপনার সমস্যা নয়, একটা অস্কার থাকলো কি চলে গেল এই নিয়ে মরাকান্না কাটবেন না। যে বেসিক্সটা রয়েছে, যে বেসিক্সে বারবার ভুলটা করছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা, সেইটা বারবার ধরিয়ে দিন, চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিন। দেখুন আপনারা, সমস্যা হচ্ছে আপনারা হয় মানুষকে ঈশ্বর বানান, নয় মানুষকে একদম মানে একটা কালো দস্যু বানিয়ে দেন। তা কিন্তু নয়, মানুষের মধ্যে ঈশ্বর আছে, মানুষের মধ্যে দস্যুটা আছে বা শয়তানটা রয়েছে বা মূর্খটা রয়েছে। আমি এখানে শয়তান বলবো না, তার কর্মটা হয়তো আপনাদের কাছে শয়তানই লাগে, কিন্তু তার মূলে রয়েছে মূর্খামি। তো মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, একটা বুদ্ধিমান ঈশ্বর রয়েছে, মানুষের মধ্যে একটা বোকা মানুষও রয়েছে, একটা নির্বোধ মানুষও রয়েছে। তো এই নির্বুদ্ধি তার যেটা রয়েছে ইস্টবেঙ্গল লিডারশিপে, সেইটা নিয়ে কিন্তু আলোচনা করুন, সেইটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিন। কিন্তু তার আগে আপনাকে নিজেকে উপলব্ধি করতে হবে। মুশকিল হচ্ছে আপনারা নিজেরাই তো ঠিক নয়, আপনারা নিজেরাই উপলব্ধিটা করতে পারছেন না, এবং আপনারা দেরিতে উপলব্ধি করছেন। সেই জন্য আপনারা কিন্তু সঠিক কথাটা সঠিক সময় সঠিক ব্যক্তির কাছে তুলে ধরতে পারছেন না। তো এখানে আপাতত রাখবো এই আলোচনাটা। আমি বলেছিলাম একজনকে, সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানকে, যে কালকে আমি এটা শেয়ার করব, কিন্তু আমার মনে পড়লো কালকে আবার দ্বিতীয় সরস্বতী পুজো আছে। আসলে কী হয়েছে, আমরা যেখানে রয়েছি আমাদের এখানে মানে গত বছর আমাদের এখানে যে দুর্গাপুজো কমিটি আছে, তারা একটা সরস্বতী পুজো করেছিল, মানে ওটা সরস্বতী পুজোর পরের দিনই বোধহয় করেছিল। তো এই বছর যে কোনো কারণেই হোক তাদের নতুন পুজো কমিটি গঠন করতে একটু দেরি হয়ে যাওয়াতে তারা পুজোটা সময় মতো করে উঠতে পারেনি। অবশেষে আজকে খবর পেলাম যে তারা পুজোটা করছে, কিন্তু বড্ড দেরি করে করছে, তারা 23শে ফেব্রুয়ারি করছে। তো ইতিমধ্যে তার জন্য ধরুন কী হয়েছে, মানে যেদিন সরস্বতী পুজো ছিল সেদিন আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। আবার আমি যেই অঞ্চলে থাকি, যেই দেশে একটা অঞ্চলে থাকি, তো সেখানকার কিছু স্থানীয় বাড়ির কিছু বাঙালি তারা কালকেও আবার সরস্বতী পুজো আয়োজন করেছে। তো কালকে তাই একটু ব্যস্ত থাকবো। দ্বিতীয় সরস্বতী পুজো হবে এই বছরে, আর তারপর 23 তারিখে আবার তৃতীয় সরস্বতী পুজো হবে। সেটা হচ্ছে দুর্গাপুজোর কমিটির তরফ থেকে তৃতীয় একটু বড় আকারে হবে। তো দেখা যাক, সরস্বতী পুজো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমার যতটা না দরকার তার থেকে অনেক বেশি আপনাদের অনেকেরই দরকার। অবশ্যই ক্লাব কর্তাদের দরকার, ইমামি লোকদের দরকার। আজকে দেখছিলাম ইমামির ওই বিভাসকে অনেকে গালমন্দ করছে। আশা করি বিভাস সেটা খারাপভাবে নেবে না, কেননা এটা মানুষের আবেগের, যে বললাম রসমন এফেক্ট, সবাই যে হতাশা থেকে বলছে, মানে কেউ বিভাসকে অত খারাপভাবে দেখে না। এবং কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, বিভাসের মধ্যে অনেকটা কিন্তু অভিজ্ঞতা বা জ্ঞানের অভাব রয়েছে ফুটবল সংক্রান্ত। এই যে বলছি হঠাৎ করে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, জানতে, এইগুলো কিন্তু ঠিক নয়। মানে আপনাকে যদি একটা লিডার হতে হয়, আপনাকে কিন্তু একটা ওভারঅল আইডিয়া থাকা খুব দরকার। তো বিভাসে সেটা নেই। আশা করি ও নিজেকে শিক্ষিত করে নেবে ফুটবল সংক্রান্ত ব্যাপারে, খুব শিগগিরই শিক্ষিত করে নেবে। এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা একটু মেধা দিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করবে, এবং দরকার হলে তারা লিডারশিপে নিজেদের আরও কিছু একটু বুদ্ধিমান মানুষদেরকে অন্তর্ভুক্ত করুক। সবাই ভালো থাকবেন।